মিহি সিজন 2 নেশাক্ত প্রহর। লিখেছেন রূপন্তী সরকার। পর্ব সংখ্যা 11। হৃদের পুরো শরীর একদম ঘেমে একাকার হয়ে গেছে। মিহি আর দেরি না করে ইয়াশফার পাশে গিয়ে বসলো। মেয়েটা ব্যথায় ছটফট করছে। হৃদের মনে মনে খুব ভয় হচ্ছে, কারণ সে ভালো করে জানে ইয়াশফা সহজে কান্নাকাটি করার মতো মেয়ে না। অথচ আজ ব্যথার চোটে ইয়াশফা ঋষভের পেটে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঋষভ ইয়াশফাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ঋষভ হৃদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, পাপা, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ডক্টর আঙ্কেলকে ফোন দাও। ঋষভের কথা শুনে হৃদ আর এক সেকেন্ডও নষ্ট না করে তড়িঘড়ি করে ডাক্তারকে কল দিল। এইদিকে মিহি ইয়াশফার হাতটা নিয়ে হালকা করে মালিশ করে দিতে গেল, কিন্তু হাত ছোঁয়াতেই ইয়াশফা আরো জোরে চিৎকার করে উঠল। হৃদ আর মাথা ঠিক রাখতে পারছে না। ও বেশ ভালো করেই বুঝতে পারছে তার এই গুণধর ছেলে মেয়েটাকে এভাবে আঘাত দিয়েছে। হৃদ রাগে কটমট করে ঋষভকে বলল, আমার মেয়ের যদি কিছু হয় ঋষ, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। হৃদরায়ণ চৌধুরী যেমন ভালো করে কথা বলতে জানে, তেমন আবার কলিজা টেনে ছিঁড়েও ফেলতে জানে। আমি কোনো ছেলে মেয়ে দেখবো না, অনেক সুযোগ দিয়েছি, আর না, মাইন্ড ইট। ঋষভ হাত মুষ্টিবদ্ধ করে নিল, কোনো কথা বলল না। পরিস্থিতি খারাপ দেখে মিহি চিৎকার করে তিথিদের ডাকলো। মিহির গলার আওয়াজ পেয়ে রুমের মধ্যে সবাই হুড়মুড় করে ছুটে আসলো। রাহা, তিথি, রুহি আর মুগ্ধ। মুগ্ধ রুমে ঢুকে এক ছুটে এসে ইয়াশফার পাশে বসে পড়ল। মুগ্ধর সাথে ইয়াশফার সম্পর্কটা বেশ ভালোই ছিল, যদিও তারা খুব একটা কথা বলতো না। কিন্তু মুগ্ধকে ইয়াশফার এত কাছে বসতে দেখে ঋষভের কেমন যেন লাগলো। ও একটানে ইয়াশফাকে নিজের সাথে আরো জড়িয়ে নিল। মুগ্ধর দিকে থেকে ঘুরিয়ে অন্যদিকে মুখ করে দিল। ইয়াশফা তখনও ব্যথা একটানা গঙ্গাচ্ছে। সবার মুখে চিন্তার ছাপ। পরিবারের যেন একের পর এক বিপদ লেগেই আছে, কোথাও কোনো শান্তি নেই। এর মধ্যে ডাক্তার রুমে এসে ঢুকলেন। ডক্টর ইয়াশফার পাশে গিয়ে বসলেন। তিনি বেশ সাবধানে ইয়াশফার হাতটা নিজের হাতে তুলে নিলেন। এরপর মচকানো জায়গাটা বোঝার জন্য যেই না একটু চাপ দিয়েছেন, অমনি ইয়াশফা ব্যথার চোটে জোরে একটা চিৎকার দিল। ইয়াশফার চিৎকার শুনে ঋষভের মাথা গরম হয়ে গেল। ও নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ডাক্তারকে এক প্রকার ধমক দিয়েই বলে উঠল, আস্তে ধরুন, দেখছেন না ও ব্যথা পাচ্ছে। ঋষভের অমন ধমক শুনে ডাক্তার একটু ভড়কে গেল। তিনি চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে ঋষভের দিকে তাকালেন। তারপর বেশ সাবধানে আর নরম হাতে ইয়াশফার হাতটা আবার পরীক্ষা করলেন। বেশ কিছুক্ষণ দেখার পর ডাক্তার হৃদ আর মিহির দিকে ঘুরে দাঁড়ালেন। ডাক্তার বললেন, ভয়ের কিছু নেই, হাড় ভাঙেনি, আসলে হুট করে টান লাগায় রগে রগে প্রচন্ড চোট লেগেছে। হাতটা বেশ ভালো রকম মুচকে গেছে। আমি একটা ব্যথার মলম আর কিছু ঔষধ লিখে দিচ্ছি। এগুলো নিয়ম করে খাওয়ালে আর মলমটা দিনে 2-3 বার হালকা হাতে লাগিয়ে দিলে 4-5 দিনের মধ্যেই ব্যথা একদম কমে যাবে। তবে হ্যাঁ, এই কয়েকটা দিন হাতটা একদম নাড়াচাড়া করা যাবে না, পুরোপুরি বিশ্রামে রাখতে হবে। ডাক্তারবাবু প্রেসক্রিপশনটা হৃদের হাতে দিয়ে বিদায় নিলেন। মুগ্ধ ডক্টরকে এগিয়ে দিতে রুমের বাইরে গেল। ডাক্তার চলে যেতে রুমে এক থমথমে নীরবতা নেমে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই হৃদ হনহন করে হেঁটে সোজা আলমারির দিকে এগিয়ে গেল। আলমারি খুলে কোনো কথা না বলে ইয়াশফার জামা কাপড় বের করে একটা ট্রাভেল ব্যাগে গোছাতে শুরু করলো। ঋষভ বিছানায় বসে স্থির চোখে হৃদের এই কাণ্ড দেখছিল। মিহি হৃদের পাশে গিয়ে হাত ধরে বলল, কি হয়েছে পচালক, এসব করছো কেন?
মিহির কথা শেষ হতে না হতেই হৃদ সবার সামনে মিহিকে অনেক জোরে একটা ধমক দিয়ে উঠল। চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না কেউ। আমি যা করছি আমাকে করতে দাও। এর মধ্যে কেউ বাধা দিতে আসলে কিন্তু একদম খবর আছে বলে দিলাম। হৃদের গলার আওয়াজ শুনে মিহি আর কিছু বলার সাহস পেল না। লোকটা যে এই মুহূর্তে কতটা রেগে আছে তা হৃদের লাল হয়ে যাওয়া চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে। রাহা, তিথি, রুহি আর মুগ্ধ সবাই একদম কাঠের পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে হৃদের কাণ্ড দেখছিল। হৃদ ঝড়ের গতিতে ব্যাগ গোছানো শেষ করলো, তারপর ব্যাগটা এনে ইয়াসফার মাথার কাছে টেবিলের ওপর রাখলো। এরপর সে আলতো করে ইয়াসফার পাশে বসলো। ইয়াসফার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘরের সবার দিকে তাকিয়ে বিশেষ করে ঋষভকে শুনিয়ে কড়া গলায় বলল, আমি মেয়েটাকে এই অসভ্যটার কাছে আর রাখবো না। এর কাছে থাকলেও আমার মেয়েকে কোনোদিন ভালো রাখতে পারবে না। ও একটা আস্ত সাইকো। হৃদ একটু থেমে ঋষভের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কাল সকালেই আমি অ্যাটম বোমকে ওর বাড়ি রেখে আসবো। ও গ্রামে শান্তিতে থাকবে। ঋষভের চল দুটো শক্ত হয়ে এলো। ঋষভ কোনো কথা না বলেই ধূপধাপ পা ফেলে ঘর থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে দরজার পাশে টেবিলটা এক ধাক্কায় ফেলে দিল। টেবিল পড়ার বিকট শব্দে ঘরের সবাই চমকে উঠল। মিহি আর স্থির থাকতে পারল না, ঋষভের পেছন পেছন ওর ঘরের দিকে দৌড়ালো। ঋষভ নিজের রুমে ঢুকেই মুখের ওপর দরজাটা ঠাস করে লাগিয়ে ভেতর থেকে লক করে দিল। রুমের ভেতর থেকে একের পর এক জিনিসপত্র ভাঙার শব্দ আসছে। ঋষভের ভাঙচুর করা অবশ্য বাড়ির মানুষের কাছে নতুন কিছু না। হৃদয়ের আগে ফুঁসতে ফুঁসতে ওর দরজার সামনে আসলো। একটা আস্ত বেয়াদব ছেলে জন্ম দিয়েছে। হৃদ কড়া গলায় বলল, রিস, দরজা খোলো, এই ভাঙচুর বন্ধ করো। কে শোনে কার কথা? রুমের ভেতর থেকে তখনও ধুমধাম করে জিনিসপত্র আছাড় মারার আওয়াজ আসছে। এইদিকে এই ভাঙচুরের শব্দে ইয়াসফার ঘুমটা ভেঙে গেল। এমনিতেই মচকানো হাতে ব্যথা, ওর জান বের হয়ে যাচ্ছে, তার ওপর এত শোরগোল আর নিতে পারছে না। ইয়াসফা দুই হাত দিয়ে নিজের কান দুটো চেপে ধরে রাখলো। রুহি ওর এই অবস্থা দেখে ইয়াসফার পাশে এসে বসলো, আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিল। ওদিকে ঋষভের থামার কোনো নামগন্ধই নেই। ঘরের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে। মিহি জোরে জোরে দরজার চাপড়াতে লাগলো। বাবু বাইরে, বাবু বাহিরে বের হ। দেখ, মেয়েটা কিন্তু অনেক অসুস্থ, ওর অনেক কষ্ট হচ্ছে। ঋষভের কান পর্যন্ত তখন কোনো কথাই পৌঁছাচ্ছিল না। ছেলের এমন জেদ দেখে হৃদ নিজের রাগ সামলাতে না পেরে দরজায় সজোরে একটা লাথি মারল। মিহি এখন কাকে আটকাবে কিছুই বুঝতে পারছে না। বাপ আর ছেলে মিলে ওর জীবনটা শেষ করে দিচ্ছে। তিথি, রুহি, রাহা, মুগ্ধ সবাই ঋষভের দরজার সামনে এসে জড়ো হয়েছে। ইয়াসপা এতক্ষণ নিজের রুমে চুপচাপ শুয়েছিল, কিন্তু ঘরের পরিস্থিতি এতটা খারাপ হতে দেখে সে আর বিছানায় শুয়ে থাকতে পারল না। গুটি গুটি পায়ে হেঁটে ঋষভের ঘরের সামনে এসে দাঁড়ালো। ইয়াসপাকে দেখে মিহি এক ছুটে ওর কাছে গেল। ঋষকে একটু দরজাটা খুলতে বলো না মা। ঋষকে একটু দরজাটা খুলতে বলো না মা। ইয়াসপা দরজার কাছে এগিয়ে নিজের ভালো হাতটা দিয়ে দরজা আলতো করে একটা ধাক্কা দিল। শান্ত গলায় বলল, দরজাটা খুলুন, আমার খুব কষ্ট হচ্ছে, এবার মনে হয় সত্যি মরেই যাব। হঠাৎ করে ভেতরে ভাঙচুরের আওয়াজটা একদমই দমে গেল। পুরো বাড়ি যেন এক সেকেন্ডে শান্ত হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই, সবাই মুখ চাওয়াচাই করছে। ঋষভ আচমকা দরজা খুলে সামনে এসে দাঁড়ালো। ঋষভের দুহাত বেয়ে টপ টপ করে রক্ত ঝরছে। দুহাতের তালুতেই ছোট ছোট কাচের টুকরো গেঁথে আছে। এই দৃশ্য দেখে তিথি আর রুহি গা শিউরে উঠল। মিহির মনে হলো বুক থেকে কলিজাটা কেউ টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। মিহি দৌড়ে এসে ঋষভের রক্তাক্ত হাত দুটো চেপে ধরলো। ঋষভ মিহির দিকে তাকিয়ে একটু শান্ত হওয়ার চেষ্টা করলো। মায়ের
একটা আলতো চুমু দিল। এরপর রক্তাক্ত হাত বাড়িয়ে ইয়াশফাকে একটানে নিজের গায়ের ওপর এনে দাঁড় করালো। ইয়াশফার অবশ্যই রক্তারক্তি দেখে কিছুই মনে হলো না। এসব রক্ত দেখে ভয় পায় না ও। এদিকে ঋষের এমন তেড়ামি দেখে হৃদ নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাগ সামলাতে চেষ্টা করতে লাগলো। ইয়াশফা ঋষভের রুমের ভেতরের দিকে তাকিয়ে দেখলো ওটাকে আর কোনো মানুষের রুম বলে না, চেনার উপায় নেই। গোটা ঘরে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মনে হচ্ছে এইমাত্র ঘরের ওপর দিয়ে একটা বড়সড় ভূমিকম্প বয়ে গেছে। ঋষভ সবার সামনে নিজের হাত থেকে এক এক করে গেঁথে থাকা কাঁচের টুকরোগুলো টেনে বের করতে লাগলো। কাঁচ বের করার সাথে সাথেই ফিন ফিন করে তাজা রক্ত বের হতে শুরু হলো। সব কাজ বের করার পর ঋষভ রক্তাক্ত হাত দিয়েই ইয়াশফার গাল দুটো শক্ত করে চেপে ধরলো। তারপর চিৎকার করে বলল, তুই কালকে কোথাও যাবি না। ছেলের এই অবাধ্যতা দেখে হৃদ এবার মারাত্মক রেগে গেল। মামার বাড়ির আবদার নাকি, ও যা বলবে তাই হবে? হৃদ কড়া গলায় বলল, না, কালকে ইয়াশফা গ্রামে যাবেই। হৃদের এ কথা শুনে ঋষভের মাথা গরম হয়ে গেল। এক ঝটকা ইয়াশফাকে কোলে তুলে নিল। তারপর ঘরের ভেতরে ঢুকে সবার মুখের ওপর দরজা ঠাস করে লাগিয়ে দিল। ইয়াশফাকে বিছানায় বসালো। তারপর নিজের রক্তাক্ত হাতটা ওর গালে চেপে ধরে চোখ রাঙিয়ে বলল, কাল গ্রামে গেলে তোর পা আমি ভেঙে দিব। ইয়াশফা মুখে কিছু বলল না। ইয়াশফা মনে মনে মুখ বাঁকিয়ে বলল, শুধু তোমারই হোগা ভরা জেদ। তোমারই শুধু হোগা ভরা জেদ আছে, আমাগো নাই। কালকে আমি যাবই, তোর মতো বলদা পাড়ার সংসার করবো না।